বিটকয়েন, এনএফটি, ব্লকচেইন, টু দ্য মুন, চারদিকে খালি এই শব্দগুলোই, তাই না? ব্যাপারটা কি তা নিয়ে যদি একটুও খটকা লাগে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন আগলে কয়েকটা মিনিটে এই সব কিছুর পেছনের আসল প্রযুক্তিটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন। এত যে হইচই, এত যে আলোচনা, এর পেছনে আসলে কি আছে? চলুন সব হাইপ আর জটিলতা সরিয়ে রেখে দেখি এই জিনিসটা কাজ করে কিভাবে। কথা দিচ্ছি, এই আলোচনা শেষে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি ঠিকমতো বুঝতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু অতীতে যেতে হবে। কারণ আজকের এই ডিজিটাল টাকার শেকড় কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো বিনিময় প্রথার মধ্যে। ভাবা যায় একসময় হয়তো একটা ছাগলের বিনিময়ে কয়েক বস্তা শস্য পাওয়া যেত। এরপর এলো সোনা রূপার মতো মূল্যবান ধাতু, যা একটা স্ট্যান্ডার্ড তৈরি করল। তারপর সরকার আনলো কাগজের নোট, যার ভরসা কেবলই একটা প্রতিশ্রুতি। আর এখন আমাদের বেশিরভাগ লেনদেন তো ব্যাংকের খাতায় লেখা কয়েকটা সংখ্যা মাত্র। প্রতিটা ধাপে কিন্তু বিনিময়কে আরও সহজ করার চেষ্টা। প্রশ্ন হলো, এর পরের ধাপটা কি? আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটাকে বলা যেতে পারে টাকার বিবর্তনের পরবর্তী পর্যায়। এখানে লেনদেনের হিসাব রাখার দায়িত্বটা আর কোনো একটা নির্দিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানের হাতে থাকছে না। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, ক্রিপ্টোর কিন্তু কোনো বাস্তব রূপ নেই। মানে কোনো কাগজের নোট বা ধাতব মুদ্রা না, এটা 100% ডিজিটাল। ভাবুন এটা যেন একটা বিশাল অনলাইন খাতা বা স্প্রেডশিট, যাকে বলা হয় লেজার। আর এই খাতায় সব লেনদেনের হিসাব লেখা থাকে, যা সবার জন্য খোলা। এখানেই তো প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে ক্রিপ্টোর আসল পার্থক্য। ব্যাংকগুলো নিজেদের গোপন খাতা নিজেরা সামলায়, কিন্তু ক্রিপ্টোর জগতে একটাই খাতা, যার হাজার হাজার কপি সারা পৃথিবীর কম্পিউটারে ছড়িয়ে আছে। মানে এখানে বিশ্বাসটা কোনো একটা প্রতিষ্ঠানের ওপর নয়, বরং পুরো নেটওয়ার্কটার ওপর। এর সুবিধাটা কি? ভাবুন তো, বিদেশে টাকা পাঠাতে আর দিনের পর দিন অপেক্ষা বা টাকাই ফি দিতে হবে না। লেনদেন হবে প্রায় সাথে সাথেই, খরচও নামমাত্র। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তিনিও শুধু একটা ইন্টারনেট কানেকশন দিয়ে এই গ্লোবাল অর্থনীতিতে যোগ দিতে পারছেন। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কোনো ব্যাংক ছাড়া এই সিস্টেমটা নিরাপদ থাকে কিভাবে? এখানেই আসে ব্লকচেইন প্রযুক্তি। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে দিই, ব্লকচেইন আর বিটকয়েন কিন্তু এক জিনিস নয়। বিটকয়েন হলো একটা ক্রিপ্টোকারেন্সি, আর ব্লকচেইন হলো এর পেছনের প্রযুক্তি। ব্লকচেইন হলো সেই প্রযুক্তি যা ওই বিশাল ডিজিটাল খাতা বা লেজারকে সুরক্ষিত রাখে। কিভাবে? এটা প্রত্যেকটা লেনদেনকে একটা ব্লকে ভরে ফেলে, আর তারপর সেই ব্লকগুলোকে পরপর একটা ডিজিটাল শিকলের মতো জুড়ে দেয়। ব্যাপারটা বেশ মজার। যখনই কোনো লেনদেন হয় সেটা একটা নতুন ব্লকে রেকর্ড হয়। এরপর সেই ব্লককে একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, যেটাকে বলে হ্যাশ। আসল জাদুটা হলো প্রত্যেকটা নতুন ব্লক তার আগের ব্লকের হ্যাশের সাথে জুড়ে যায়, একটা চেন তৈরি করে। এখন কেউ যদি পুরনো কোনো ব্লকের তথ্য একটুও বদলানোর চেষ্টা করে, সাথে সাথে সেই ব্লকের হ্যাশ বদলে যাবে। আর যেহেতু একটা ব্লক আরেকটার সাথে বাঁধা, তাই একটা বদলালেই পুরো চেনটা ভেঙে পড়বে। এভাবেই সিস্টেমটা নিজেকে রক্ষা করে। আর এই সুরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। কোনো হ্যাকার যদি এই ব্লকচেইন বদলাতে চায়, তাহলে তাকে একসাথে নেটওয়ার্কের অর্ধেকেরও বেশি কম্পিউটার হ্যাক করতে হবে, যা এক কথায় প্রায় অসম্ভব। একটা ব্যাংকের সিস্টেম হ্যাক করার চেয়েও এটা অনেক অনেক গুণ বেশি কঠিন। প্রযুক্তিটা তো দারুণ, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সির দুনিয়াটা শুধু আলো দিয়ে গড়া নয়, এখানে কিছু অন্ধকার দিকও আছে। চলুন এবার স্বপ্ন আর বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। প্রায়ই শোনা যায় ক্রিপ্টোতে ইনভেস্ট করার কথা। এর মানে খুব সহজ, টাকা বা ডলারের মতো সাধারণ মুদ্রা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা। আর আশা একটাই, ভবিষ্যতে এর দাম রকেটের গতিতে বাড়বে, যেটাকে মজা করে বলা হয় গোয়িং টু দ্য মুন। কিন্তু এর সমস্যাগুলো কম নয়। প্রথমত, এর দাম মারাত্মক অস্থিতিশীল। হয়তো কারো একটা টুইটের কারণে দাম আকাশে উঠে গেল, আবার পরদিনই ধপাস করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়ত, এটা দিয়ে এখনও সব জায়গায় কেনাকাটা করা যায় না। তৃতীয়ত, ক্রিপ্টো তৈরি বা মাইনিংয়ে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা পরিবেশের জন্য একটা বড় চিন্তার কারণ। আর সবশেষে এর একটা বদনাম তো আছেই, যে অপরাধীরা এটা ব্যবহার করে। কিন্তু তথ্য কি বলছে? একটা রিপোর্ট অনুযায়ী মাত্র 0.34% ক্রিপ্টো লেনদেন অবৈধ কাজের সাথে জড়িত। অন্যদিকে সাধারণ নগদ টাকার ক্ষেত্রে এই পরিমাণটা 5% পর্যন্ত হতে পারে। বেশ অবাক করার মতো তথ্য, তাই না? এর একটা বড় কারণ হলো ক্রিপ্টো আসলে পুরোপুরি বেনামি নয়। এটা অনেকটা ছদ্মনামের মতো। আপনার পরিচয় গোপন থাকলেও আপনার প্রতিটি লেনদেন কিন্তু ওই পাবলিক খাতায়, মানে ব্লকচেনে স্থায়ীভাবে লেখা হয়ে যাচ্ছে। তাই অপরাধীদের জন্য নগদ টাকাই বরং বেশি নিরাপদ,
কারণ সেটার কোনো ডিজিটাল রেকর্ড থাকে না। ব্লকচেন প্রযুক্তি কিন্তু শুধু টাকা পয়সার জগতেই সীমাবদ্ধ নেই। এটা ডিজিটাল আর্ট, ইন্টারনেট মিম আর অনলাইন সংস্কৃতির এক অদ্ভুত আর মজার দুনিয়াও তৈরি করেছে। চলুন সেই জগতে একটু ঢুমেরে আসা যাক। এনএফটির কথা তো নিশ্চয়ই শুনেছেন। সহজ ভাষায় এটা হলো কোনো ডিজিটাল জিনিসের মালিকানার সার্টিফিকেট। ধরুন মোনালিসার আসল ছবি